ন্যাশনাল কলেজ স্কুল শাখায় অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের ওপর আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস। ইতিপূর্বে এর ওপর দুটি ক্লাস দিয়েছি আমরা। একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমরা জাতীয় সম্পদ কি, জাতীয় সম্পদ কত প্রকার সে সম্পর্কে ধারণা লাভ করেছিলাম এবং বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার শ্রেণী বিভাগটা দেখেছিলাম বা কী কী প্রকার হতে পারে অর্থনৈতিক ব্যবস্থা। আমরা সেই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। আমরা গতদিন দেখেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থা প্রধানত 4 প্রকার। একটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আমি বোর্ডে জায়গা সংক্ষিপ্ত সে কারণে সংক্ষেপে লিখেছি, বুঝে নিও তোমরা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা সরাসরি চলে যাই এগুলো বৈশিষ্ট্যতে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা গতদিন কি পড়েছিলাম? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সেই অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। আমি আবার বলছি, অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সেই অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, অর্থাৎ সেখানে ব্যক্তিগত মালিকানাধীন স্বীকৃত আছে। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু কোনো রাষ্ট্রীয় মালিকানার স্বীকৃতি থাকে না। তাই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হিসেবে প্রথমেই আসে হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণের মালিকানা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের ওপর ব্যক্তি মালিকানার স্বীকৃত থাকে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের ওপর ব্যক্তি মালিকানার স্বীকৃত থাকে। আমরা এর আগের দিন দেখেছি উৎপাদনের উপকরণ কী কী? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে যে কোনো খাতে বিনিয়োগ করে যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে। চাইলে সে এককভাবে অথবা যৌথভাবে কারোর সাথে যুক্ত হয়ে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি চাইলে তার নিজ সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করতে পারে। তাহলে আমরা একটু পাশে সংক্ষেপে লিখে দিই, উৎপাদনের উপকরণের মালিকানায় কি থাকে? ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি থাকে। ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি থাকে। এরপরে পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তিকে বা সকল ব্যক্তিকে ব্যক্তিগতভাবে উৎপাদনের উদ্যোগ গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়েছে। আমি আবার বলছি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে, এককভাবে অথবা যৌথভাবে বিনিয়োগ করার উদ্যোগ গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি তার পছন্দ অনুযায়ী যে কোনো খাতে বিনিয়োগ করে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আমরা এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে কিন্তু মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হয়? মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। কারণ এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা সকলের জন্য উন্মুক্ত। প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা বা তার হচ্ছে তোমার কি বলে সেটাকে, যে ক্ষমতা, সামর্থ্য, প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী যে কোনো পণ্য উৎপাদনে বিনিয়োগ করতে পারে। আমরা জানি বিনিয়োগ কী কী নিয়ে হয়? মূলধন, তারপর হচ্ছে ভূমি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন যন্ত্রপাতি, এগুলোকে আমরা বলি বিনিয়োগ করে যে কোনো পণ্য উৎপাদন করতে পারে এবং তার থেকে অর্জিত অর্থ নিজে ভোগ করতে পারে। তাই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল ব্যক্তির উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে। যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাই প্রত্যেকের মধ্যে কিন্তু একটি অবাধ প্রতিযোগিতা দেখা যায়। যেমন ধরো যে কোনো একটি দ্রব্য, উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যেমন ধরো চিপস বা চকলেট। এখন সকল দেশে চিপস বা চকলেট কি যে কোনো একটি কোম্পানির থাকে? একটি কোম্পানির থাকে না, একাধিক কোম্পানির থাকে। সেক্ষেত্রে কি হয়?
ভোক্তা মানে যে ভোগ করবে সে তার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো কোম্পানির দ্রব্যটা সে ভোগ করতে পারে। তাই গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা। সেখানে অবাধ প্রতিযোগিতার পর জনগণের চাহিদা এবং দ্রব্যের যোগানের উপর ভিত্তি করে সেই দ্রব্যের দাম নির্ধারণ করা হয়। এরপর ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা আছে। ভোক্তা তার সামর্থ্য এবং রুচি অনুযায়ী যে কোনো সামগ্রী বা যে কোনো দ্রব্য ভোগ করতে পারে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিরা বা সকলে ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে থাকে, তাই তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার সর্বাধিক মুনাফা অর্জন। সেক্ষেত্রে কী করে, যেই খাতে ব্যক্তি দেখবে যে অধিক মুনাফা লাভ করা যায় বা যেই খাতে অধিক মুনাফা আসে সেই খাতে সে সর্বাধিক বিনিয়োগ করবে এবং সর্বাধিক মুনাফা অর্জন করবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল সম্পত্তি কিন্তু থাকে ব্যক্তিগত মালিকানায় বা পুঁজিপতিদের হাতে। পুঁজি মানে কি, মূলধন, যার কাছে বেশি পুঁজি আছে তার কাছেই সকল ক্ষমতা থাকে। সে কি করে, ধরো একজন পুঁজিপতি বা একজন ধনী ব্যক্তি একটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করলো। সেই শিল্প কারখানায় কি করবে, সে একটি পণ্য উৎপাদন করার জন্য একাধিক শ্রমিক নিয়োগ দিবে। একাধিক শ্রমিক নিয়োগ দিলেও শ্রমিকের পরিশ্রম দ্বারা যেই মুনাফাটা আসে বা যে অতিরিক্ত উদ্বৃত্ত আয়টা আসে, সেই উদ্বৃত্ত আয়টা করে কি, সে কারখানার মালিক নিয়ে নেয়। তার বিনিময়ে শ্রমিককে সে স্বল্প পরিমাণে একটি মজুরি দেয়। আমরা জানি শ্রমিক তার শ্রমের বিনিময়ে মজুরি লাভ করে কার কাছ থেকে, কারখানার মালিকের কাছ থেকে। সে মালিক কী করলো, যেই অতিরিক্ত মুনাফাটা আসে সেই অতিরিক্ত মুনাফাটা কিন্তু সে কিছুটা অংশ শ্রমিককে দিয়ে বাকিটা সে নিজে ভোগ করে নেয় বা নিজে নিয়ে নেয়। তাই দেখা যায় যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা তার ন্যায্য মজুরি পায় না, যার কারণে শ্রমিক সবসময় শোষিত হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীত ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সম্পূর্ণ বিপরীত। আমরা দেখেছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি আছে বা ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু কোনো প্রকার ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি নেই। রাষ্ট্রের যাবতীয় সম্পদ পরিচালিত বা যাবতীয় সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র এবং যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করবে হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রীয় উদ্যোগে সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে। তাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিক হচ্ছেন রাষ্ট্র। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। যেহেতু আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি দেখেছি, যে সকল অর্থনৈতিক উৎপাদনের উদ্যোগ গ্রহণ করে কে, ব্যক্তি এককভাবে স্বাধীন। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার যেহেতু কোনো স্বীকৃতি নেই, তাই সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় সরকারের নির্দেশে। এখন ধনতান্ত্রিক ব্যবস্থায় কি হয়, ধরো যেটা বললাম, উদাহরণ ধরো যে কোনো একটি খাদ্যদ্রব্য, ঠিক আছে, যে কোনো একটি খাদ্যদ্রব্য ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন ব্যক্তি যদি দেখে অধিক মুনাফা আসছে, তখন সেক্ষেত্রে সে তার কাছে যদি বিনিয়োগযোগ্য অর্থ থাকে সে সেটা অধিক পরিমাণে উৎপাদন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। তাহলে যে কী পণ্য উৎপাদন হবে, কতটুকু উৎপাদন হবে, কোন দামে বিক্রয় করা হবে, এই সব কিছু কিন্তু তোমার ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় বা ব্যক্তিগত সিদ্ধান্তে পরিচালিত হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে অর্থনৈতিক কার্যাবলী, কোন পণ্য কতটুকু উৎপাদন হবে বা কোন কোন পণ্য উৎপাদন হবে, কী পরিমাণে উৎপাদন হবে এবং সে উৎপাদিত পণ্য কার কার কাছে যাবে, কিভাবে যাবে, এই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আমার রাষ্ট্র। কোথায়, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু ভোক্তার ভোগের স্বাধীনতা ছিল, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার ভোগের স্বাধীনতা নেই। ভোক্তার ভোগের স্বাধীনতা নেই। রাষ্ট্র যে পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, ওই উৎপাদিত দ্রব্য ব্যক্তির জন্য যতটুকু নির্ধারণ করবে ততটুকুই হচ্ছে ব্যক্তি ভোগ করবে। আচ্ছা, আমরা দেখেছি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে কিন্তু সর্বাধিক মুনাফা অর্জন, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য
কিন্তু মুনাফা অর্জন নয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার শোষণ দূর করে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এরপরে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্জিত আয় বা অর্জিত মুনাফা সরকারি কোষাগারে জমা হয় এবং সরকার তা প্রয়োজনে বা জনগণের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বন্টন করে। তাই আয় বন্টনের ক্ষমতাও কিন্তু সরকারের বা রাষ্ট্রের হাতে ন্যস্ত। আমি আগেই বলেছি, যেহেতু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, তাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণের কোনো জায়গা নেই, সেখানে শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা হয়। এরপরে আসে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই দুইটি অর্থনৈতিক ব্যবস্থার সমন্বিত রূপ হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতই একসাথে অবস্থান করে বা সহাবস্থান থাকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতই সহাবস্থানে থাকে। এখানে কোনো ব্যক্তি চাইলে ব্যক্তিগত উদ্যোগে যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি বড় বড় যে শিল্প খাতগুলো আছে, যেমন ধরো বড় বড় শিল্প কারখানা, তারপর হচ্ছে রাস্তাঘাট, তারপর হচ্ছে ওষুধ কোম্পানি, এই সব কিছু কিন্তু আবার রাষ্ট্রীয় মালিকানাধীনেও পরিচালিত হয়। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি খাতও দেখা যায়, বেসরকারি খাতও দেখা যায়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়ও কিন্তু যেই বেসরকারি খাতটা আছে, সেই বেসরকারি খাত কিন্তু হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে পরিচালিত হয় বা সে বেসরকারি খাতে প্রতিযোগিতা দেখা যায়। যেমন ধরো আমাদের অতি পরিচিত জিনিস টমেটো ক্যাচাপ কি হয়, প্রাণ কোম্পানিরও টমেটো ক্যাচাপ আছে, রুচি কোম্পানিরও টমেটো ক্যাচাপ আছে, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির আছে। এখন আমরা কি করি, এই কোম্পানিগুলো কি করে, তাদের কিভাবে স্বল্প দামে, অন্যটার তুলনায় স্বল্প দামে বা অন্য কোম্পানির তুলনায় একটু ভালো পণ্য দিয়ে, একটু ভালো প্রোডাক্ট দিয়ে কীভাবে জনগণকে সন্তুষ্ট করা যায় সেই চিন্তায় থাকে বা সেই প্রতিযোগিতায় থাকে। তাই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বেসরকারি যে খাতটা থাকে সেখানে সাধারণত প্রতিযোগিতা দেখা যায়। এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যে বেসরকারি খাতটা আছে তার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, ঠিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বেসরকারি খাতটা মুনাফা অর্জন করতে চায় বা সর্বোচ্চ মুনাফা লাভ করতে চায়, কিন্তু সরকারি খাতের উদ্দেশ্য কিন্তু সর্বাধিক মুনাফা অর্জন করা নয়। সরকারি খাতের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বেসরকারি খাতে সকলেই তার সামর্থ্য অনুযায়ী উদ্যোক্তা হতে পারে বা বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে এবং এখানে ভোক্তার সম্পূর্ণ স্বাধীনতা থাকে যে সে তার রুচি এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস ভোগ করতে পারবে। এরপর আয় বন্টন। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যে বেসরকারি খাতটা আছে সেটা ঠিক বেসরকারিটা সম্পূর্ণই কিন্তু ধনতান্ত্রিক ব্যবস্থার মতো বা ব্যক্তি মালিকানাধীন যেগুলো সম্পূর্ণই কিন্তু ধনতান্ত্রিক ব্যবস্থার মতো, কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীনটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থার মতো। আয় বন্টন, রাষ্ট্রীয় যে আয়টা থাকে সেটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যায় এবং ব্যক্তিগত যে খাতগুলো থাকে বা ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলোর আয় ব্যক্তি বা পুঁজিপতির হাতে চলে যায়। তাহলে সেজন্য আমরা বলে থাকি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি মিশ্রিত রূপ। এরপরে আসি আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় আমি এর আগে বলেছি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি, যে অর্থ ব্যবস্থা সাধারণত ইসলামিক বিধিবিধান, ইসলামিক শরিয়া ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয় তাকে বলি হচ্ছে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা সবাই জানি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কেন? ইসলামের যে পবিত্র গ্রন্থ আছে আল কোরআন এবং হাদিস সমূহ, সেগুলোতে কিন্তু মানব জীবন কিভাবে পরিচালিত হবে, মানব জীবনের বা মানব সমাজের আইন কিভাবে হবে, অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে হবে, যাবতীয় বিষয় অর্থাৎ মানব জীবনটা বা মানুষের জীবনটা কীভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেই সব কিছু দলিল আকারে উল্লেখিত আছে এই ইসলামিক গ্রন্থসমূহে। তাই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের এই কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়।
তারপরে সম্পদের মালিকানা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাতে কিন্তু ব্যক্তিগত সম্পদের স্বীকৃতি আছে। এটা কিন্তু অনেকটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মতো, ব্যক্তিগত রাষ্ট্রীয় উভয়টাই স্বীকৃত আছে। ব্যক্তিগত সম্পদের বা ব্যক্তি তার নিজের উদ্যোগে বা যোগ্যতা অনুযায়ী সম্পদ ক্রয়, গ্রহণ এবং চাইলে সে বিনিয়োগ করতে পারবে। এরপরে শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা শরীয়ত মোতাবেক পরিচালিত হয়। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় সে সকল দ্রব্যই উৎপাদন হয় যা শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় হারাম কোনো পণ্য উৎপাদন করা হয় না। হালাল পণ্য উৎপাদন করাই হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এরপরে উৎপাদন ব্যবস্থা ও উপকরণ সমূহের পারিতোষিক। উৎপাদন ব্যবস্থাটা আগেই বলেছি যে ইসলামিক কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। এরপরে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে উৎপাদনের যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো থেকে কিন্তু আয় হয়, যেমন ভূমি থেকে আসে খাজনা, তারপর হচ্ছে মূলধন থেকে আসে সুদ, এরপরে শ্রম থেকে আসে হচ্ছে মজুরি, তারপর হচ্ছে সংগঠন থেকে আসে হচ্ছে আমাদের মুনাফা। এই সব কিছু আয় বন্টন কিন্তু হয়ে থাকে বা এই পারিতোষিক কিন্তু হয়ে থাকে ইসলামিক শরিয়ার ভিত্তিতে। যেমন মূলধন থেকে সুদ, ইসলামে কিন্তু সুদকে হারাম করা হয়েছে, ইসলামে বিধানে সুদকে হারাম করা হয়েছে। তাই এক্ষেত্রে কি হয়, মূলধনের বিপক্ষে বা মূলধনের বিপরীতে বা মূলধনের আয় হিসেবে সুদকে হারাম করে সেই মূলধনটা খাটিয়ে তার থেকে অর্জিত মুনাফাটাকে আয় হিসেবে ধরে নেওয়া হয়েছে। এরপরে যে অতিরিক্ত মুনাফাটা থাকে সেটা একটি অংশ দরিদ্রদের মধ্যে বিলি করে দেওয়ার একটি বিধান করে দেওয়া হয়েছে, যাকে বলি হচ্ছে আমরা জাকাত। এরপরে আয় বন্টন। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় যে অর্জিত আয়টা আছে বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার আয়টা আমার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো, যে এখানে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যই হচ্ছে যে সকল প্রকার শোষণকে দূর করা। তাই শোষণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেই জাতীয় আয়টা সেভাবেই সেখানে বন্টন করে দেওয়া হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। আমরা পরবর্তী ক্লাসে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন বা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আমি আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।